এটি দুইটি নিষ্পাপ শিশুর গল্প যাদের সৎমা জঙ্গলে ফেলে রেখে আসে, না কোনো ঘর, না কোনো পথ, না কোনো সহায়তা। তারপর দেখুন এই শিশুরা জঙ্গলে কিভাবে বেঁচেছিল এবং কিভাবে দুইটি বাজপাখির বাচ্চা তাদের জীবনই বদলে দেয়। শেষে সৎমায়ের যে পরিণতি হয় তা শুনে আপনিও কেঁদে ফেলবেন। গল্পটি খুবই আকর্ষণীয়, শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। একটি গ্রামে সালিম নামে এক পরিশ্রমী মানুষ বাস করত। সে দিনরাত শ্রমিকের কাজ করে নিজের সংসার চালাত। সালিম গরিব ছিল ঠিকই, কিন্তু সে ছিল পরিশ্রমী এবং সৎ মানুষ। সে প্রতিদিন গ্রামের বাইরে গিয়ে কাজ করত যাতে তার সন্তানদের পেট চালাতে পারে। সালিমের স্ত্রীর নাম ছিল ফাতিমা। ফাতিমা ছিল কোমল মনের, ধৈর্যশীলা এবং সংসারকে একত্রে ধরে রাখার মতো একজন নারী। সে তার সন্তান ফাইজান এবং মারিয়াকে খুব ভালোবাসত। ফাইজানের বয়স ছিল 5 বছর এবং মারিয়ার বয়স 4 বছর। তারা তখনও খুব ছোট ছিল। ফাতিমাই ছিল তাদের সবকিছু। ফাতিমা প্রতিদিন ঘরের কাজের পাশাপাশি কাছের মাঠে গিয়ে শাকসবজি তুলত। সে এসব করত যাতে সংসারের খরচ একটু কমানো যায়। প্রায়ই সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত, কিন্তু সন্তানদের সামনে সবসময় হাসি মুখে থাকত। কিছুদিন পর ফাতিমার শরীর খারাপ হতে শুরু করল। প্রথমে সে দুর্বলতা অনুভব করত, তারপর তার শরীরে ব্যথা হতে লাগল। সে মাঠ থেকে ফিরে অনেকক্ষণ চুপচাপ বসে থাকত। সালিম জিজ্ঞেস করলে ফাতিমা বলত শুধু ক্লান্তি। সে চাইত না সালিম চিন্তা করুক। সময়ের সাথে সাথে ফাতিমার অবস্থা আরও খারাপ হতে লাগল। সে কম খেতে লাগল, মুখের উজ্জ্বলতা হারিয়ে গেল। সালিম তাকে গ্রামের হাকিমের কাছে নিয়ে গেল। হাকিম ওষুধ দিল এবং বিশ্রাম নিতে বলল। কয়েকদিন ওষুধ খাওয়ার পরও তেমন কোনো উন্নতি হল না। এরপর সালিম তাকে কাছের শহরের ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার কিছু পরীক্ষা করতে বললেন। সালিম তার অল্প সঞ্চয়ে সব চিকিৎসার পেছনে খরচ করে দিল। কখনো ফাতিমা একটু ভালো অনুভব করত, আবার কখনো খুব দুর্বল হয়ে পড়ত। রাতে ব্যথার কারণে সে ঘুমাতে পারত না। শিশুরা মায়ের পাশে বসে কাঁদত। সালিম দিনে কাজ করত আর রাতে ফাতিমার পাশে বসে থাকত। সে বারবার আল্লাহর কাছে দোয়া করত যেন তার স্ত্রী সুস্থ হয়ে যায়। ধীরে ধীরে ঘরের সব টাকা শেষ হয়ে গেল। সালিম তার ছোটখাটো জিনিসপত্রও বিক্রি করে দিল, কিন্তু তবুও ফাতিমার অবস্থা ভালো হল না। এক রাতে ফাতিমা সালিমের হাত ধরে। তার কণ্ঠ খুবই দুর্বল ছিল। সে বলল, বাচ্চাদের খেয়াল রেখো, তাদের কখনো একা ছেড়ে দিও না। ফাইজান ও মারিয়া মায়ের পাশে। সে পাশে বসে সবকিছু শুনছিল। সে বুঝতে পারছিল না কি ঘটছে। কিছুদিনের মধ্যেই ফাতিমা চিরদিনের জন্য নীরব হয়ে গেল। বাড়িতে নেমে এলো গভীর নীরবতা। ফাতিমা চলে যাওয়ার পর যেন ঘরটা উজাড় হয়ে গেল। বাচ্চারা মাকে খুঁজতে থাকত। মারিয়া বারবার জিজ্ঞেস করত, আম্মি কবে আসবে? সলিম বাচ্চাদের বুকে জড়িয়ে ধরে কাঁদত। সে নিজেও ভেঙে পড়েছিল, কিন্তু বাচ্চাদের জন্য নিজেকে শক্ত রাখার চেষ্টা করত। ফাতিমার মৃত্যুতে অনেক মাস কেটে গেছে, কিন্তু সলিমের কাছে মনে হতো সময় যেন সেখানেই থেমে আছে। বাড়ি একই ছিল, দেয়ালগুলোও একই, কিন্তু সবকিছু যেন প্রাণহীন লাগত। সলিম প্রায়ই সন্ধ্যায় কাজ থেকে ফিরত, কিন্তু দরজায় কোনো শব্দ থাকত না, না বাচ্চাদের হাসি, না ফাতিমার উপস্থিতি। ফয়জান আর মারিয়া উঠানের এক কোণে বসে থাকত। কখনো মাটি নিয়ে খেলত, কখনো একে অপরের দিকে চুপচাপ তাকিয়ে থাকত, যেন তারা তাদের বয়সের চেয়ে। লোকজন বলছিল তারা সলিমের সঙ্গে দেখা করতে এসেছে। সে চুপচাপ খাটিয়ার উপর বসেছিল। তারা বাড়ির অবস্থা দেখল, বাচ্চাদের চোখে দুঃখ আর সলিমের মুখে ছড়িয়ে থাকা ক্লান্তি। কিছুক্ষণ পর হাজি সাহেব বললেন, সলিম বেটা, দুঃখ কষ্ট তো কপালে লেখা থাকে, কিন্তু বাচ্চাদের ভবিষ্যৎ আমাদের হাতেই থাকে। সলিম চোখ নামিয়ে নিল, তার চোখে জল ভরে উঠল। হাজি সাহেব আস্তে করে বললেন, তুই একা সবকিছু সামলানোর চেষ্টা করছিস, এটা তোর দুর্বলতা নয়, তোর বাধ্যতা। সলিম ভারী কণ্ঠে বলল, আমি ফাতিমার জায়গায় কাউকে দিতে পারবো না, আমার বাচ্চাদের মা তো সে ছিল। হাজি সাহেব গভীর শ্বাস নিয়ে বললেন, কাউকে ফাতিমার জায়গায় দিতে হবে না, শুধু বাচ্চাদের জন্য একটা ছায়া দিতে হবে। এই কথা সলিমের মনে গেঁথে গেল, কিন্তু সে সঙ্গে সঙ্গে রাজি হল না। সে অনেক রাত জেগে কাটালো, কখনো বাচ্চাদের দিকে তাকায়, কখনো ফাতিমার স্মৃতিতে হারিয়ে যায়। সে নিজেকে বলে, আমি যদি আবার বিয়ে করি আর সেই মহিলা যদি বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার না করে, তাহলে আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না। কিন্তু পরের মুহূর্তেই ফয়জান আর মারিয়ার শূন্য চোখ তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করে। অবশেষে অনেক ভাবনা, অনেক ভাঙন আর অনেক কান্নার পর সলিম মন শক্ত করে সিদ্ধান্ত নিল, সে বাচ্চাদের জন্য দ্বিতীয় বিয়ে করবে। সে একটুও বুঝতে পারেনি এই সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে উঠবে, আর ফয়জান আর মারিয়ার জন্য আসতে চলেছে এমন এক সময় যার কষ্ট তারা এখনও বুঝতেই পারেনি। কয়েকদিনের মধ্যেই গ্রামে সলিমের দ্বিতীয় বিয়ের খবর ছড়িয়ে পড়ল। এটা কোনো আনন্দের বিয়ে ছিল না, ছিল বাধ্যতার। না ছিল ঢোল, না বাজনা, না কোনো বড় আয়োজন। রুকসানা পাশের এক গ্রাম থেকে এসেছিল। সে মাঝবয়সী, তীক্ষ্ণ দৃষ্টি আর শক্ত স্বভাবের এক মহিলা। তার মুখে হাসি কম আর হিসাব বেশি ছিল। কয়েকজন সাক্ষী, কিছু দোয়া, আর এভাবেই একটি নতুন সম্পর্ক গড়ে উঠল। রোকসানা যখন প্রথমবার এই ঘরে ঢুকল, তার চোখ সোজা গিয়ে থামল বাচ্চাদের ওপর। ফয়জান এক কোণে দাঁড়িয়েছিল আর মারিয়া তার পেছনে লুকিয়েছিল। রুকসানা না তাদের ভালোবেসে বাকল, না মাথায় হাত রাখল, শুধু একবার তাকিয়ে ঘরের ভেতরে চলে গেল। শুরুর কয়েকটা দিন নীরবতার মধ্যেই কেটে গেল। রুকসানা ঘরের কাজকর্ম সামলে নিল, সময় মতো রান্না হতে লাগল, ঘর পরিষ্কার থাকতে লাগল।
কিন্তু বাচ্চাদের জন্য এই নীরবতা ছিল অদ্ভুত। ধীরে ধীরে রুকসানার কথাবার্তায় কঠোরতা আসতে শুরু করল। কাজের অজুহাতে কথা শোনানো, তিরস্কার করা আর বারবার বাচ্চাদের চুপ করিয়ে দেওয়া। কখনো বলতো, এত শব্দ করো না, কখনো বলতো, তোমরা কোনো কাজের না। এগুলো ধীরে ধীরে শুরু হয়েছিল। কেউ তখনই বুঝতে পারেনি যে এই আচরণ এক বড় অন্যায়ের ভিত্তি তৈরি করছে। এটাই ছিল সেই সময় যখন এই ঘরে মায়ের জায়গা একজন অপরিচিত মানুষ নিয়ে নিয়েছিল। আর ফয়জান ও মারিয়া এখন শুধু এতিমই নয়, ধীরে ধীরে অসহায়ও হয়ে পড়ছিল। সন্ধ্যায় যখন সলিম কাজ থেকে বাড়ি ফিরত, তখন রুকসানার আচরণ বদলে যেত। সে বাচ্চাদের সঙ্গে কোমলভাবে কথা বলত, নিজে হাতে তাদের প্লেটে খাবার দিত। সলিম বাচ্চাদের কাছে বসিয়ে জিজ্ঞেস করত, এটা তো তোমাদের মা, তাই না? তোমরা খুশি তো? ফয়জান শুধু মাথা নাড়ত, মারিয়া চুপ থাকত, চোখ নিচের দিকে নামিয়ে রাখত। সলিম এই নীরবতাকে বাচ্চাদের দুঃখ বলে ভেবে উপেক্ষা করত। সে মনে মনে ভাবত, সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাচ্চাদের মুখ দিন দিন আগের চেয়ে আরও বেশি বিষণ্ণ হয়ে উঠছিল। এটা ছিল সেই নীরবতা যা আসলে চিৎকার করছিল, কিন্তু শোনার মতো কেউ ছিল না। এই সময় সলিম এডোরে ভেতরে খুব অস্থির হয়ে উঠছিল। ঘরের অবস্থা ভালো ছিল না, খরচ বাড়ছিল আর তার রোজগার কম পড়ছিল। এক সন্ধ্যায় সে চুপচাপ বসে হিসাব করতে লাগল। তারপর সে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল। শহরে একজন ঠিকাদার ছিল যে দুদিনের মজুরির জন্য ভালো টাকা দিত। সলিম মনে মনে ভাবল, দুদিনের জন্য শহরে যাই, কিছু টাকা রোজগার হবে, বাচ্চাদের জন্য কাপড় আর রেশন কিনে আনব। পরের সকালে সে ভোরে উঠে পড়ল। সঙ্গীত, ফয়জান আর মারিয়া তখনও ঘুমিয়েছিল। সলিম দুজনকে গভীরভাবে দেখল। সঙ্গীত কিছুক্ষণ থেমে রইল, তারপর আস্তে করে ফয়জানকে জাগিয়ে বলল, বাবা, আব্বা দুদিনের জন্য শহরে যাচ্ছে। ফয়জান সঙ্গে সঙ্গে উঠে বসে বলল, আব্বা, আপনি তাড়াতাড়ি ফিরে আসবেন তো? সলিম তার মাথায় হাত রেখে বলল, হ্যাঁ বাবা, 2 দিনের মধ্যেই ফিরে আসব, আমার বাচ্চাদের জন্য অনেক কিছু নিয়ে আসব। মারিয়াও জেগে উঠল। সে আব্বার গলা জড়িয়ে তোয়ায় বলল, আব্বা, আমাদের একা রেখে যাবেন না। সলিমের মন ভরে উঠল। সে দুজনকে বুকে জড়িয়ে ধরে বলল, আমি কোথায় যাচ্ছি? শুধু মজুরি করতে যাচ্ছি, তোমরা তোমাদের মায়ের কথা শুনবে। তারপর সলিম রুকসানার দিকে তাকিয়ে বলল, আমি 2 দিনের জন্য যাচ্ছি, বাচ্চাদের খেয়াল রেখো। রুকসানা মাথা নেড়ে বলল, আপনি নিশ্চিন্ত থাকুন, এরা তো আমারই বাচ্চা। সলিম এক মুহূর্ত তার মুখের দিকে তাকিয়ে থাকল, তারপর চোখ ফিরিয়ে নিল। সে বাড়ি থেকে বের হয়ে গেল এই ভেবে যে 2 দিন পর সবকিছু ভালো করে ফিরে আসবে। কিন্তু সলিম কি জানত, তার পেছনে এমন কিছু ঘটতে চলেছে যা তার জীবনটাই বদলে দেবে। সলিম বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ির পরিবেশ বদলে গেল। যে বাড়িটা কিছুক্ষণ আগে আব্বার উপস্থিতিতে ভরপুর ছিল, হঠাৎই নিস্তব্ধ হয়ে গেল। ফয়জান আর মারিয়া উঠানে বসেছিল, বারবার দরজার দিকে তাকাচ্ছিল, হয়তো আব্বা ফিরে আসবে, কিন্তু দরজা বন্ধই রইল। রুকসানা দুজনকে গভীরভাবে দেখল। তার চোখে কোনো কোমলতা ছিল না, ছিল শুধু হিসাব। কিছুক্ষণ পর সে নিজেকে সামলে নিয়ে কণ্ঠস্বর নরম করে বলল, ফয়জান, মারিয়া, প্রস্তুত হয়ে নাও। ফয়জান অবাক হয়ে জিজ্ঞেস করল, কোথায় যাব? রুকসানা সে সঙ্গে সঙ্গে উত্তর দিল, তোমাদের নানির বাড়ি, অনেক দিন ধরে তিনি তোমাদের খুব মনে করছেন। মারিয়া খুশি হয়ে বলল, নানির বাড়ি আম্মি? সত্যি? রুকসানা মিথ্যাকে সত্য বানিয়ে বলল, হ্যাঁ মেয়ে, আজই যেতে হবে। বাচ্চারা তাড়াতাড়ি পুরনো কাপড় পরে নিল। কেউ বুঝতেই পারেনি এই যাত্রা আর ফিরে আসার জন্য নয়। রুকসানা তাদের নিয়ে গ্রামের বাইরের দিকে হাঁটতে লাগল। পথে ফয়জান বারবার জিজ্ঞেস করছিল, আম্মি, নানির বাড়ি এত দূরে কেন? রুকসানা প্রতিবারই বলত, চলতে থাকো, আরেকটু সামনে। রাস্তা বদলাতে লাগল, কাঁচা রাস্তা শেষ হয়ে গেল, গাছপালা ঘন হতে লাগল। মারিয়া ভয় পেয়ে রুকসানার হাত ধরে বলল, আম্মি, এটা তো জঙ্গলের মতো লাগছে। রুকসানা সঙ্গে সঙ্গে বলল, চুপ থাকো, নানির বাড়ি এই দিকেই। বাচ্চারা একে অপরের দিকে তাকালো, তাদের মনে ভয় ঢুকে গেল। কিছুক্ষণ পর তারা জঙ্গলের ভেতরে পৌঁছে গেল। চারদিকে শুধু গাছ, নিস্তব্ধতা আর নীরবতা। রুকসানা এক জায়গায় থেমে বলল, এখানে বসো, তোমরা খুব ক্লান্ত হয়ে গেছ। ফয়জান জিজ্ঞেস করল, আম্মি, নানির বাড়ি কোথায়? রুকসানা চোখ ফিরিয়ে নিয়ে বলল, আমি পানি নিয়ে আসছি, তোমরা এখানেই বসো। মারিয়া তাড়াতাড়ি বলল, আম্মি, আমাদেরও সঙ্গে নিয়ে চলো। রুকসানা কঠোরভাবে বলল, না, তোমরা এখানেই থাকো। সে দ্রুত ঘুরে জঙ্গলের ভেতরে হারিয়ে গেল। ফয়জান আর মারিয়া সেখানে বসে রইল। সময় কেটে যেতে লাগল, সূর্য ডুবে গেল, কিন্তু রুকসানা আর ফিরে এলো না। মারিয়া কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, আম্মি কেন আসছে না? ফয়জান তাকে বুকে জড়িয়ে ধরল, তার নিজের হৃদয়ও কাঁপছিল। সে বলল, আম্মি আসবে, কিন্তু তার গলা ভেঙে গেল। অন্ধকার নেমে এলো, জঙ্গলের শব্দ আরও ভয়ঙ্কর হয়ে উঠল। এখন বাচ্চারা বুঝে গেছে তাদের এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে। তারা দুজন একা, অসহায়, জঙ্গলের মাঝখানে। আর শহরে সালিম ভাবছে 2 দিন পরে সে নিজের সন্তানদের জন্য সুখ নিয়ে ফিরে আসবে, এমনটাই মনে করা হচ্ছিল। কিন্তু রুকসানা জঙ্গল থেকে বের হওয়ার পর একবারও পিছনে ফিরে তাকায়নি। তার পা ছিল দ্রুত, আর মনে ছিল না কোনো অনুশোচনা। সঙ্গীত, সে সোজা গ্রামে ফিরে গেল। বাড়িতে পৌঁছে দরজা বন্ধ করে এমনভাবে শুয়ে পড়ল যেন কিছুই ঘটেনি। অন্যদিকে জঙ্গলে ফাইজানের মারিয়া ঠিক সেই জায়গাতেই বসে রইল যেখানে রুকসানা তাদের রেখে গিয়েছিল। সূর্য পুরোপুরি অস্ত গেছে। চারদিকে নীরবতা নয়, ভয় ছড়িয়ে পড়েছে। গাছের পাতার শব্দ, পাখির ডাক আর দূরে কোথাও জন্তুর চিৎকার, সব মিলিয়ে ভয়ঙ্কর পরিবেশ।
মারিয়া কাঁপছিল। সে ফাইজানের সঙ্গে জড়িয়ে ধরে বলল, ভাই, আম্মি আর আসবে না, তাই না? সঙ্গীত। ফাইজান ফাঁকা পথের দিকে তাকালো। কোনো পায়ের শব্দ নেই। সে ধীরে বলল, আম্মি আমাদের ছেড়ে চলে গেছে। এই কথা বলতেই তার চোখে পানি চলে এলো। কিছুক্ষণ পর ফাইজান নিজেকে সামলে নিয়ে বলল, এখানে বসে থাকলে আম্মি আসবে না। সে দাঁড়িয়ে মারিয়ার হাত ধরল এবং বলল, চলো একটু সামনে দেখি। সঙ্গীত। দুজনেই ভয় নিয়ে সাহস করে ধীরে ধীরে এগিয়ে গেল। তারা প্রতিটি গাছের পেছনে তাকাচ্ছিল, প্রতিটি শব্দে থেমে যাচ্ছিল, কিন্তু কোথাও তাদের মা ছিল না। হাঁটতে হাঁটতে তাদের চোখে পড়ল একটি পুরনো কুঁয়েঘর। সেটি মাটি আর কাঠ দিয়ে তৈরি। ছাদের অর্ধেক ভেঙে গেছে, দরজাটা একপাশে ঝুলছে। ফাইজান চারপাশে তাকালো, কোথাও কোনো মানুষ নেই। চলো মারিয়া, এখানেই থাকি। তারা দুজন কুঁয়েঘরের ভেতরে ঢুকল। ভেতরে কিছুই ছিল না, শুধু মাটির মেঝে আর অন্ধকার। সঙ্গীত। তারা দেয়ালের পাশে বসে পড়ল। মারিয়া ফাইজানের কাঁধে মাথা রেখে বলল, ভাই, আমার খুব ভয় লাগছে। ফাইজান তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তো আছি, কিছু হবে না। রাত আরও গভীর হতে লাগল। ক্লান্তি, ভয় আর ক্ষুধা ধীরে ধীরে তাদের চোখে ভর করল। অবশেষে তারা সেই কুঁড়ে ঘরেই ঘুমিয়ে পড়ল। সকাল। সূর্যের আলো ঝুপড়ির ভেতরে ঢুকল। ফাইজানের চোখ খুলে গেল। সে তাড়াতাড়ি চারপাশে তাকালো। মারিয়াও জেগে উঠল। তারা বাইরে বের হলো। জঙ্গল আগের মতোই ছিল, নির্জন, নিস্তব্ধ, না কোনো শব্দ, না কোনো মানুষ। মারিয়া ধীরে বলল, ভাই, এখন আমরা কি করব? ফাইজান গভীর শ্বাস নিল। সে জানত এখন তাদের নিজেদেরই বাঁচতে শিখতে হবে। এদিকে বুদিনের কঠোর পরিশ্রম শেষে সালিম শহর থেকে গ্রামের দিকে ফিরছিল। তার কাপড়ে মাটি লেগেছিল, হাতে ফোসকা পড়ে গিয়েছিল, কিন্তু তার মনে ছিল আনন্দ। পথে সে বাজারে থামল। ফাইজানের জন্য একটি সাদামাটা কুর্তা কিনল, আর মারিয়ার জন্য রঙিন ওড়না আর চপ্পল। তার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। সে মনে মনে ভাবল, বাচ্চাদের খুশি দেখলেই আমার সব ক্লান্তি দূর হয়ে যাবে। সূর্য ঢলে পড়ছিল যখন সালিম নিজের বাড়ির দরজায় পৌঁছালো। সে আস্তে করে ডাকল, ফাইজান, মারিয়া। কোনো উত্তর এলো না। উঠান ফাঁকা ছিল, না বাচ্চাদের হাসি, না পায়ের শব্দ। সে আবার ডাকল, কিন্তু চারদিকে শুধু নীরবতা। সালিমের হৃদয় জোরে ধরপড় করতে লাগল। সে ঘরে ঢুকে রুকসানাকে জিজ্ঞেস করল, বাচ্চারা কোথায়? রুকসানা স্বাভাবিক ভঙ্গিতে বলল, ওরা নানির বাড়ি যেতে জেদ করছিল। সালিম অবাক হয়ে বলল, নানির বাড়ি, একা? রুকসানা দ্রুত উত্তর দিল, আমি অনেক বুঝিয়েছিলাম, কিন্তু তারা মানেনি, বলল আমরা রাস্তা চিনি। সালিম বাচ্চাদের জন্য কেনা জিনিসগুলোর দিকে তাকালো এবং চুপ করে গেল। তার মনে অজানা অস্থিরতা ছিল, কিন্তু সে কিছু বলল না, শুধু বলল, আমি এখনই দেখে আসছি, এবং তাড়াতাড়ি নানির বাড়ির দিকে রওনা দিল। সেখানে পৌঁছে সালিম দরজায় কড়া নাড়ল। বুড়ি নানি বাইরে এসে তাকে দেখে বললেন, আরে সালিম, এসো বাবা, সব ঠিক আছে তো? সালিম উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, ফাইজান আর মারিয়া কি এখানে এসেছে? নানির মুখ মুহূর্তেই বদলে গেল। তিনি বললেন, না বাবা, আজ তো কোনো বাচ্চা এখানে আসেনি। সলিমের হাত কাঁপতে লাগল। সে আবার জিজ্ঞেস করল, আপনার কি নিশ্চিত? নানি বললেন, যদি আসতো আমি কি চিনতে পারতাম না? সলিমের বুক ধক করে উঠল। সে নানির বাড়ি থেকে বের হয়ে সোজা গ্রামের গলিগুলোতে হাঁটতে শুরু করল। সে প্রতিটি দরজায় গিয়ে জিজ্ঞেস করতে লাগল, আমার বাচ্চাদেরকে কেউ দেখেছেন? কেউ বলল, না দেখেনি। কেউ বলল, আজ তো কোনো বাচ্চাই চোখে পড়েনি। ধীরে ধীরে অন্ধকার নেমে আসতে লাগল, আর সলিমের অস্থিরতা ভয় হয়ে উঠতে লাগল। অবশেষে হাঁপাতে হাঁপাতে খালি হাতে সে বাড়ি ফিরে এল। কয়েকদিন কেটে গেল। জঙ্গলের সেই ছোট্ট ঝুপড়িতে ফাইজান আর মারিয়ার জীবন আর থেমে থাকার মতো ছিল না। তারা বুঝে গিয়েছিল ফিরে যাওয়ার পথ তাদের জানা নেই, না গ্রামের দিক, না বাড়ির কোনো চিহ্ন। তাই সেই ঝুপড়িকেই তারা নিজেদের আশ্রয় বানিয়ে নিল। প্রতিদিন সকালে ফাইজান সবার আগে উঠে যেত। মারিয়াকে ঝুপড়িতে বসিয়ে বলতো, এখানেই থাকো, কোথাও যেও না। তারপর সে নদীর দিকে যেত, পানিতে হাত ঢুকিয়ে ছোট মাছ ধরার চেষ্টা করত। কখনো খালি হাতে ফিরত, আবার কখনো 2-3টে মাছ পেত। সে মাছগুলো ঝুপড়িতে এনে পাথরের উপর সেঁকে নিত। মারিয়া তার ছোট ছোট হাত দিয়ে আগুনে কাঠ দিত। দুজন মিলে খেত, কখনো জঙ্গলে পাওয়া ফল, কখনো শুধু নদীর পানি। ক্ষুধা তাদের সময়ের আগেই বড় করে তুলেছিল। ধীরে ধীরে ভয় কমে যেতে লাগল। জঙ্গলের শব্দগুলো আর অচেনা লাগত না। একদিন ফাইজান আগের মতোই নদীর দিকে যাচ্ছিল। হঠাৎ তার কানে এক দুর্বল আওয়াজ এলো, বারবার শোনা যাচ্ছে, যেন ক্ষুধার্ত কারো ডাক। সে থেমে গেল, চারদিকে তাকালো। কাছেই একটা গাছের নিচে একটা বাসা দেখা গেল। বাসার পাশে মাটিতে একটা বড় বাজ পাখি মৃত অবস্থায় পড়েছিল। তার ডানা ছড়িয়েছিল। সে মারা গেছে, আর বাসার ভেতরে বাজ পাখির 2টা বাচ্চা ক্ষুধায় কাঁদছিল। ফাইজান অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে তাদের দেখছিল। তার মনে মায়া জেগে উঠল। সে আস্তে করে বলল, তোমরাও একা হয়ে গেছ, ঠিক আমাদের মতো। ফাইজান নরমভাবে বাসার কাছে গিয়ে বাজ পাখির বাচ্চাগুলোকে তুলে নিল। নিজের জামায় জড়িয়ে নিয়ে ঝুপড়ির দিকে চলে এলো। মারিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, ভাই, এগুলো কি? ফাইজান বলল, এরা এখন আমাদের সাথেই থাকবে। তারা দুজনে মিলে বাজ পাখির বাচ্চাগুলোকে অল্প অল্প করে মাছ খাওয়াতে লাগল, পানি দিতে লাগল। দিন কেটে যেতে লাগল। বাজ পাখির বাচ্চাগুলো শক্তিশালী হয়ে উঠতে লাগল। তাদের ডানা মেলে ধরতে শুরু করল। এরা সাধারণ পাখি ছিল না, এরা ছিল ভালো জাতের দামি বাজ পাখি। জঙ্গলে এখন 4টি প্রাণ একে অপরের ভরসায় বেঁচেছিল। অন্যদিকে সলিম এখনও তার সন্তানদের খুঁজে বেড়াচ্ছিল।
ফাইজান আর মারিয়া হারিয়ে যাওয়ার পর সলিম শুধু একজন বাবা হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও ভেঙে পড়েছিল। সে বুঝতেই পারছিল না তার সঙ্গে কি হয়ে গেল। কখনো তার মনে হতো বাচ্চারা এখনই দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়বে, আবার কখনো বিশ্বাস হয়ে যেত যে সে সবকিছু হারিয়ে ফেলেছে। সে উদ্দেশ্যহীনভাবে গ্রামের গলিতে ঘুরে বেড়াত, কখনো কোনো বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকত, যেন ভেতর থেকে কেউ ডাক দেবে, কিন্তু প্রতিবারই শুধু নীরবতা ফিরে আসত। রাতগুলো সলিমের জন্য সবচেয়ে কষ্টের ছিল। সে ঘরের ভেতরে যেতে ভয় পেত। উঠান আর ঘরের প্রতিটি জিনিস তাকে সন্তানদের কথা মনে করিয়ে দিত। প্রায়ই সে গ্রামের গলিতে দেয়ালে হেলান দিয়ে বসে থাকত, সারা রাত চোখ খোলা রেখে আকাশের দিকে তাকিয়ে থাকত। গ্রামের লোকজন তাকে এই অবস্থায় দেখে কষ্ট পেত, কেউ রুটি দিয়ে যেত, কেউ পানি। মানুষ আস্তে করে বলতো, আল্লাহই জানেন সন্তানদের দুঃখ সলিমকে কী বানিয়ে দিয়েছে। এখন সলিম আর নিজের জগতে নেই, কখনো নিজেই নিজের সাথে কথা বলে, আবার হঠাৎ চমকে চারদিকে তাকায়, যেন কেউ তার নাম ধরে রাখছে। পোকারা হয়েছে। অন্যদিকে রুকসানার মনে একদম ভিন্ন কাহিনী চলছিল। যা কিছু ঘটছিল সেটাই সে চাইছিল। তার জন্য সলিমের ভাঙ্গা মন কোনো দুঃখ ছিল না, সবই তার লাভের মধ্যে পড়ছিল। সে চাইছিল এই বাড়িটা পুরো তার নামেই হয়ে যাক, সলিমের ছোট্ট জমিও তার নামে চলে আসুক। সঙ্গীত। সলিমের অবস্থা তার কাছে সমস্যা নয়, বরং একটি সুযোগ ছিল। সলিম এখন প্রায়ই বাড়ি আসত না, আর যদি আসত সে মনে রাখত না কখন এসেছে আর কখন বেরিয়ে গেছে। তারপর একদিন সে গ্রাম থেকে বাইরে চলে গেল। সে সরাসরি সড়কের পাশে বসল। সন্ধ্যা নেমে এলো, রাত হলো, কিন্তু সলিম ফিরল না। পরের দিনও কেটে গেল। সঙ্গীত। সলিমের কোনো খবর ছিল না। যে বাড়ি একসময় দুই শিশুর হাসিতে ভরে উঠত, এখন যেন কবরস্থানের মতো নিস্তব্ধ হয়ে গেছে। রুকসানা গ্রামের লোকদের সামনে চোখে আঁচড় রাখল এবং কাঁদতে শুরু করল। সে বলল, প্রথমে শিশুরা চলে গেছে, এখন সলিমও চলে গেছে, আমি একা কি করব? লোকেরা তার প্রতি করুণার চোখ দিল, কেউ তাকে সান্ত্বনা দিল। সঙ্গীত। কেউ মনোবল বাড়ালো, কিন্তু সেই চোখের জল অন্তর থেকে আসেনি। এটি শুধুই প্রদর্শনের জন্য কাঁদা। রুকসানার মধ্যে না শিশুর অভাব ছিল, না সলিমের দুঃখ। এখন বাড়িটা তার দখলে ছিল, আর সলিম একজন ভাঙা মানুষ হয়ে কোনো অচেনা পথে একা চলতে লাগল। সময় ধীরে ধীরে কেটে গেল। যে জঙ্গল একসময় ফাইজান আর মারিয়ার জন্য ভয়ঙ্কর স্থান ছিল, এখন তাদের পৃথিবী হয়ে গেছে। তারা আর শিশুই নয়। ফাইজান 16-17 বছরের হয়ে গেছে, আর মারিয়াও যৌবনের সীমানায় পা রেখেছে। শরীর শক্তিশালী হয়েছে, চোখে আর সেই নির্দোষতা নেই যা একসময় গ্রামের গলিপথে ছিল। জঙ্গলে তাদের জীবনযাপনে শিক্ষা দিয়েছে। একদিন জঙ্গলের নীরবতা ভেঙে গেল। দূর থেকে ঘোড়ার শব্দ আর পায়ের আওয়াজ এলো। একজন ধনী ব্যক্তি তার কয়েকজন সঙ্গীর সঙ্গে শিকার করতে জঙ্গলে এসেছে। সঙ্গীত। তার নজর এক পুরনো ঝুপড়ির দিকে পড়ল। তিনি বিস্মিত হলেন, এই জনশূন্য জঙ্গলে কে থাকে? তিনি ঝুপড়ির কাছে গিয়ে দরজার কাছে দাঁড়ালেন, ভিতরে তাকালেন এবং দেখলেন এক কিশোর ছেলে ও মেয়ে বসে আছে। ধনকুবের কঠোর স্বরে জিজ্ঞেস করলেন, তোমরা কে? এখানে কি করছো? ফাইজান সরাসরি দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, আমরা এখানে থাকি, এটাই আমাদের বাড়ি। ঠিক সেই মুহূর্তে ধনকুবের নজর ঝুপড়ির এক কোণে পড়ল। সেখানে দুইটি বাজ বসে আছে, শক্তিশালী, সুন্দর এবং উচ্চমানের জাতের। ধনকুবের চমক লাগল এবং বললেন, এই বাজগুলো কার? ফাইজান। তিনি উত্তর দিলেন, আমরা নিজেই এগুলোর পালন করেছি। রইসের চোখে লালসা ঝলমল করতে লাগল। তিনি জানতেন এগুলো সাধারণ বাজ নয়, এগুলো অনেক মূল্যবান। তিনি বললেন, তুমি কি এই বাজগুলো বিক্রি করবে? যা দাম চাও আমি দিতে প্রস্তুত। ফাইজান এবং মারিয়া একে অপরকে দেখে মিশ্র অনুভূতি পেল। এই বাজগুলো বছরের পর বছর তাদের সঙ্গে ছিল। ক্ষুধা আর একাকিত্বে এরা ছিল তাদের একমাত্র সঙ্গী। কিছুক্ষণ নীরবতা ছিল। এরপর রইস বললেন, এই বাজগুলো তোমাদের ভাগ্যই বদলে দিতে পারে। শেষ পর্যন্ত ভাই বোনেরা মন ভেঙে হ্যাঁ বলল। রইসের লোকেরা একটি বড় ব্যাগ নিয়ে এলো। ব্যাগ খোলা হলে তার নোটে ভর্তি ছিল। ফাইজান এবং মারিয়া আনন্দিত হলেও বাজগুলো চলে যেতে দেখে তাদের চোখে অশ্রু চলে এলো। রইস সেখান থেকে চলে গেল এবং জঙ্গলে আবার নীরবতা ফিরে এলো। কয়েকদিনের পর ফাইজান সিদ্ধান্ত নিল, এখন আমরা এখানে থাকব না। তারা জঙ্গল ছেড়ে বের হলো। পথ অজানা ছিল, গ্রামের চেহারা বদলে গেছে। ফাইজান মানুষদের জিজ্ঞেস করতে লাগলো, এটা কোন গ্রাম? একজন লোক নাম বলল। ফাইজান জিজ্ঞেস করল, এখানে কি সালিম নামের কেউ থাকে? মানুষজন একে অপরকে দেখে অবাক হলো। তারপর কেউ বলল, হ্যাঁ ছিল, কিন্তু তার শিশুরা হারিয়ে গেছে। দুঃখে সে পাগল হয়ে গেছে, এখন বছরের পর বছর দেখা যায়নি। ফাইজানের হৃদয় ভারী হয়ে গেল। সে জিজ্ঞেস করল, তার বাড়ি কোথায়? একজন গলির নাম বলল। তারা সেই গলিতে পৌঁছালো। দরজা কড়কড় করে খুলল। সামনে রুকসানা ছিল, তার সঙ্গে একজন অচেনা পুরুষ। রুকসানা কঠোরভাবে জিজ্ঞেস করল,